আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আমার ভাবির পোলাদের মামা, এই যে মিলিটারি মামা ওয়াকার চলে যাবে, যখন এই তার উপর ছত্রছায়া, বিদেশি পরাশক্তি ছত্রছায়া চলে যাবে, তারপরে পাবলিক কি করবে এখন বুঝে ফেলেন। ভয়ঙ্কর করে নিতে হবে এদের, ভয়ঙ্কর পেটে পাড়া দিয়ে পাবলিক গুবারি করে ফেলবে। বাংলাদেশে থাকে তারা বিচার আচারে নেওয়ার আপনারা সুযোগ পাবেন না ভাই। আওয়ামী লীগ এসে যদি বলে কাউরে কিছু বলবো না আমরা, কিন্তু পাবলিক ইউনুসারে ছাড়বে না। পাওয়া মাত্রই, আপনাদের মনে নাই গাজীপুরের এক শ্রমিক মাত্র 6-7 মাস যায় নাই, কি বলেছিল, ইউনুসারে যদি পাইতাম তাহলে ড্যাশ ড্যাশ করে দিতাম। গাজীপুরের এক শ্রমিক বলে নাই? তাহলে ক্ষমতায় থাকতেই যারা এই কথা বলছে মানুষ, সাধারণ শ্রমিক, এই মতিউর নামের বদমাইশ গুলোকে, এই ইউনুস নামের বদমাইশ গুলোকে তিনি এত আগে কিভাবে চিনেছিলেন? আসলেই আশ্চর্য, আসলে বিষয় করবে। মানে জননেত্রী শেখ হাসিনার এই যে তার মানে সিক্স সেন্স, এটার আসলে প্রশংসাই করতে হয়। কারণ অনেকে আমরা বুঝতেই পারি না, বিশেষ ইউনুসকে কিছুটা হয়তো আন্দাজ করতে পারলেও মতিউরের মতো বাটপার 2007-এ আমরা চিনেছিলাম, কিন্তু তিনি তারও আগে চিনে ফেলেছিলেন, বহু আগে তিনি এদের চিনে ফেলেছিলেন। আমরা দেখেছি এরা -2 ফর্মুলার কুশীলভ ছিল এই মতিউরেরা। আসলে এই বুদ্ধিজীবীরা বা সাংবাদিকেরা, মানুষের যে একটা আস্থা ছিল, মানে মফস্বলের সাংবাদিক অল্প টাকায় বিক্রি হয়, জেলার সাংবাদিক আর কিছু টাকায় বিক্রি হয়, বিভাগীয় সাংবাদিক লাখে বিক্রি হয়, আর এই সমস্ত মতিয়রেরা মিলিয়নে বিক্রি হয়, মানে বিক্রি সবই হয়ে যায়। এটা আসলে আমাদের দুর্ভাগ্যজনক যে আপনার চতুর্থ স্তম্ভ বলা হয় এই মিডিয়াকে, সে মিডিয়ার মানুষগুলো এইভাবে গাদ্দারি করে, মানে যারা, যখন রাজনৈতিক নেতাদের উপর আমরা আস্থা রাখতে পারবো না, যখন আমরা সকল আস্থা হারিয়ে ফেলবো, জনগণ যখন দিশেহারা হয়ে যাবে, এই মিডিয়া থাকবে জনগণের পক্ষে। কিন্তু আমরা দেখলাম না, মিডিয়াতেও যারা আছে তাদেরও কাজ ভিন্ন, তাদেরও কাজ ভিন্ন 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 রকম, তাদের অ্যাসাইনমেন্ট থাকে। আসলে এরা এখন বুঝতে পারলাম যে তৃতীয় বিশ্বের যে, মানে এটা মানে চতুর্থ স্তম্ভ বলা হয় এই ইয়েকে, আপনার মিডিয়াকে, আসলে তা না, এরা পঞ্চম বাহিনী। আসলে পঞ্চম বাহিনী মানে দেশের শত্রু, দেশের, জাতির, সমাজের, রাষ্ট্রের, সম্প্রদায়ের, ভাষার সার্বভৌমত্বের শত্রু। এইবার সেটা বোঝা গেছে। আমাদের শুধু এই বুদ্ধিজীবীদের থেকে সাবধান থাকলে চলবে না, এই সমস্ত মানে এই সাংবাদিক সম্পাদকদের থেকে সাবধান থাকতে হবে। মোল্লার মিলিটারি না, শুধু আজকাল দেখা যায় বাংলাদেশে সবই গাদ্দার। আমরা তার সর্বশেষ এটা দেখতে পেলাম। আর ইউনুস কি সুন্দর করে, দেখে কি তার চোর মনে, আরে ভাই বহু মৌলবী তো আছে, মৌলবীর বেশ ধারণ করে গিয়ে তো আমরা বলাৎকার করতে দেখি, বহু লোক মৌলবীর বেশ ধারণ করে তো দেখি আমরা পকেট মারে। মক্কায় কি হাজির বেশে গিয়ে গাইড কাটে না, পকেট মারে না, চুরি করে না? তারপরে বোরকা পরলে কি সেটা মানে হাজি হয়ে গেল, চরিত্রবান হয়ে গেল? ঢাকা শহরে অনেক মানে মোবাইল কল গার্ল, যারা যে মোবাইল প্রস্টিটিউট, তারা তো বোরকার ভিতরেই থাকে। তো ওই যে ইউনুস যে বললো চেহারা দেখে বোঝা যায় না, চেহারা দেখলে কি সব বোঝা যায়? তাহলে তো ভালোই হইতো, তাহলে তো সবই, তাহলে তো মানুষ বলতো না যে উপরে ফিটফাট ভিতরে সদরকাট, এরকম। তো এই ডক্টর ইউনুস এই বাটপাটা, মানে ওর টার্গেটই ছিল এগুলো। কত বড় হারামি হলে, কত বড় বজ্জাত হলে, কত বড় বদকিসিমের মানুষ হলে একটা মানুষ নোবেল প্রাইজ পেলে, পৃথিবীর এত বড় একটা পুরস্কার পাওয়ার পরে তার এত চিন্তা কেন করতে হবে, এত কিছু কেন চাইতে হবে? তার উপর আবার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, অর্থাৎ দেশের প্রধান হয়ে গেল, তাহলে তারপরেও তার চাইতে হবে ওই যে কি চাইতে হবে, আদম ব্যাপারী হইতে হবে। তিনি আদম ব্যাপারে লাইসেন্স করলেন, অর্থাৎ কুকুর যত পোলাও, কুরমা, পায়েস, কালিয়া, কুত্তা, বোনা, খিচুড়ি খাওয়ান, ওই গু পেলে তার জিবা একটা চাট, আমাদের জানবে ভাষা বলে কুত্তা গু পেলে চাটন দিবেই। তো এত বড় সম্মান পাওয়ার পরে, দেশের প্রধান হওয়ার পরও এই বদমাইশ তারপরেও গিয়ে আদম ব্যাপারে লাইসেন্স করে। কত বড় হারামি, বুঝেন না? সে আসলে ওই সে আদম ব্যাপারী হওয়ার উপযুক্ত, সে এলো রক্ত চোষা সূক্ষ্ম, সে আদম ব্যাপারী হওয়ার উপযুক্ত, সে দেশের প্রধান হওয়ার উপযুক্ত না। আর নোবেল প্রাইজ তো কোয়ার্টার পাইছে, ওটা তো সে নিজে একা পায় নাই। কেউ কেউ বলে যৌথ পাইছে, যৌথ না, বাংলাদেশে আরেকজন নারী আছে তার সাথে, তার নাম কেউ নেয় না। তার সাথে যে আরেকজন নারী রেখে এই পুরস্কার দেওয়া হয়েছে, সেই নামটা কেউ নেয় না, তার প্রতিষ্ঠানের নাম কেউ নেয় না। মানে ওইখানেও এক বাটপারি।
এই বাটপার ইউনুসের এদের যারা নাকি দেশের প্রধান হলে আদম ব্যাপারে লাইসেন্স করে, তাহলে তাদের আপনি তো সহজেই কিনতেই পারবেন। এই আমেরিকা একটা ভালো মানুষকে চয়েস করছে যে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, সেই জন্য তাকে বেছে নিয়েছিল। আর তার সহকারী, তার ইবনে গোলাম হিসেবে ছিল এই সাংবাদিকেরা, এই সাংবাদিক এই পত্রিকার সম্পাদকেরা ছিল গোলাম ইবনে গোলাম। আসলে এই দেশের বহু মানুষ, আমরা তো মনে করি দাড়ি টুপি আলারা আর মিলিটারির এই শুধু রাজাকারগিরি করে, এরাই দেশের স্বাধীনতা চায় নাই, মুক্তিযুদ্ধ চায় নাই, জয় বাংলা স্লোগান এদের বুকে কাঁপন ধরতো। তাদের মধ্যে যে কোট্টায়ালা ইউনুসেরাও আছে, এইরকম মতিউর রয়েরাও আছে, এরাও আছে, এরাও আওয়ামী লীগকে পছন্দ করে না। এরাও সবাই দিন মিলে শেষে দেশটাকেই বিক্রি করে দিচ্ছে তারা। বিক্রি না শুধু, মানে দেশটা যদি আসলেই বিক্রি করে দিত তাও কিছু লাভ হইতো। গোলামি চুক্তিতে নিয়ে আসছে, মনে করেন বাংলাদেশকে বিক্রি করে দিল তাও তো কিছু পাওয়া যেত, কিন্তু তারা তো বিক্রি করে নাই, তারা গোলামি চুক্তিতে এনে ফেলেছে, আমাদের গোলামির জালে ফেলে দিয়েছে। সারা জীবন গোলাম থাকতে হবে আমাদের। এই হারামিরা, এই তথাকথিত সুশীলেরা, এই সম্পাদকেরা পুরো বাংলাদেশটাকে এখন গোলামের জাতে পরিণত করে। কিন্তু মিডিয়া এখন মৌলবাদীদের দখলে, ভয়ঙ্কর রূপে মৌলবাদীদের দখলে, শুধু ডান আর বাম না। তবে কথাটা সুন্দর বলেছে, এদের মধ্যে বামেরা মাঝে মধ্যে ডাইনের চাইতে ভয়ঙ্কর আকার ধারণ করে, এবং ভয়ঙ্কর চমৎকার বলেছেন এই সোহেল মজুমদার শিবর, আপনি ঠিকই বলেছেন, চমৎকার বলেছেন। আমাদের না, আমরা যখন প্র্যাকটিক্যালি মিডিয়াতে ছিলাম, আমাদের এখানে ধরেন জামাত শিবিরের লোকজন 4-5 জনকে আমরা চিনতাম, কিন্তু এবং ওরা প্রকাশ করতো, কিন্তু আমাদের আশেপাশে যে এত লোকজন ছিল সেটা মোটেই আমরা টের পাইনি, কিন্তু সেটা এটা প্রকাশ করে না। এটাই তো মুনাফেকের লক্ষণ। সেই জন্য ইসলামের দৃষ্টিতে মুনাফেকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে ইসলাম। কেন? কারণ মুনাফেকেরা আসলে ভয়ঙ্কর ক্ষতিকারক। এরা হলো মুনাফেক, এরা গুপ্ত থাকবে, মুনাফেকি করবে, হিপোক্রেসি করবে। তার জন্য বুঝতে হয়, আমিও তো বুঝতে পারি। আমার সাথে একজন চলতো, 5 তারিখে জানছি, তার 3 তারিখেও আমি জানি নাই সেই যে জামাত করে। 5 তারিখে যেদিন ঘটনা ঘটে গেল, 5 তারিখে বিকেল বেলা দেখি তার ছবি আমাকে যে পাঠাচ্ছে, কি ফরিদ ভাই, এর সাথে না আপনার সাথে না এর দেখতাম, এই যে দেখেন কোন দল করে। আমি চমকে গেছি, এর কোনোদিন আমি জামাত শিবিরের মিছিলে দেখি নাই, জামাত শিবিরের সাথে মিশতেও দেখি নাই, তারে আমি কোনোদিন বসে থাকতেও দেখি নাই, কিন্তু 5 তারিখ থেকে দেখি সে জামাত। মানে সে আমার সাথে অনেকদিন চলে, আমি চিনতেই পারিনি। এরকম গুপ্ত হয়ে থাকে, মানে এদের চেনা বড় মুশকিল, কারণ এদের গুপ্ত হস্তার উপায় নাই। কারণ এরা এই যে এখনো গুপ্ত, অর্ধেক কিন্তু গুপ্ত। এই যে দেখতেছেন প্রকাশ্য এসেছে, অর্ধেক কিন্তু তারা গুপ্ত রেখেছে। আওয়ামী লীগের ভিতরে এখনো রেখে দিয়েছে, এখনো। আর বিএনপির ভিতরে তো আছে, কোনো সন্দেহ নেই। বিএনপিতে তো 50%, ছাত্র দলে 50% শিবির, যুব দলে 50% শিবির, বিএনপিতে 50% জামাত, এবং এমনকি আওয়ামী লীগের ভিতরে এই মুহূর্তে রয়েছে অসংখ্য জামাত। আমরা একজন লিখেছেন আওয়ামী লীগের কোনো মিডিয়া নাই কেন? এটা আওয়ামী লীগের ব্যর্থতা। আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করলাম, আওয়ামী লীগের আমলে এত সুযোগ সুবিধা নিয়েছে মিডিয়ার লোকেরা, কিন্তু আসলে তারা তো ভেতর থেকে তো তারা তা না, ভেতর থেকে তারা আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ ভেবেছিল এগুলো তাদের, কিন্তু না, আদর্শিক ব্যক্তি ছাড়া কেউ শেষ মুহূর্তে থাকে না, এটা এবার প্রমাণ হয়ে গেছে। কিন্তু তারা কিন্তু আবার ওই আদর্শ আবার ভুলবে না, ওই আদর্শ ঠিকই থাকবে, সত্য। তাদের অবস্থা খুব খারাপ। যারা সৎ ভাবে চলে তাদের প্রভাব কম, যারা সৎ ভাবে, শুধু সাংবাদিকতা না, যারা সৎ ভাবে থাকে মোল্লা, তাদেরও দেখবেন যারা মোল্লাগিরি করে সৎ ভাবে, তাদেরও কিন্তু বাড়িঘর নেই। আমি অন্তত 5-7 জনকে চিনি যাদের বয়স আমার চেয়ে বেশি, তারা এখনো তাদের বাড়ি পাকা করতে পারে নাই, ছাদ পাকা করতে পারে নাই, কিন্তু তার ছাগরেদেরা শুক্রে 8 দিন হয়ে ইসলামী আন্দোলন করার পরে 1 সপ্তাহ পরে নিচে মোটরসাইকেল, 6 মাস পরে কিনছে জায়গা, 1 বছর পরে করছে বাড়ি। কিন্তু যারা প্রকৃতই আলেম, মোল্লা সাহেব, যারা তথাকথিত ফ্রডিং এ নাই, রাজনীতিতে নাই, বদমাইশিতে নাই, তারা কিন্তু তাদের স্বাস্থ্য কারো কিন্তু পেটের গোস্ত পারে নাই, কারো পশ্চাৎ দেশ। যে সমস্ত মৌলবীরাও যে কোনো পেশাতে সৎ লোক যারা থাকবে, তাদের পশ্চাৎ দেশ খুলে ময়মনসিংহে পাউরুটি হওয়ার সম্ভাবনার সুযোগ নাই। তাদের পেট আমার ভাবির পোলা ঠান্ডা মাহমুদের মতো হওয়ার সুযোগ নাই, তাদের পেট আমার আরেক ভাবির পোলা নাহিদির মতো পোলার সুযোগ নাই, যদি প্রতারণা না করে, সম্ভবই না, করে না এরা। আমি অনেক সাংবাদিক চিনি, বাসা ভাড়া 4 মাস 5 মাস বাকি বাসা ভাড়া দিতে পারে, কারণ তারা সৎ লোক। একটা উদাহরণ দেই, রবিন ভাইয়ের নাম তো জানেন,
রবিন ভাই প্রকাশক, শ্রাবণ প্রকাশনী, হুম। এত বড় একটা প্রকাশনী, তার কিন্তু টাকার সমস্যা লেগেই থাকে। কারণ কি? কারণ তার পেশা তিনি সৎ। চিটাগাং এর একজন প্রকাশক চিনি, নামটা টেকনিক্যাল কারণে বলা যাচ্ছে না। তার বই প্রকাশনা কই হয় কই যায় জানি না, কোটি কোটি টাকার মালিক, অথচ তার প্রকাশনীর নাম কেউ জানে না, কিন্তু তিনি কোটি কোটি টাকার মালিক। আর রবিন ভাই এত প্রখ্যাত তার প্রকাশনা শ্রাবণ প্রকাশনী, তার কিন্তু ব্যালেন্স। আজকে আমরা রবীন্দ্রের একটা কবিতা শুনবো এখানে। আরেকটা ব্যাপার আপনাকে একজন আমরা আমাদের শিরোনাম দেখে এবার লিখেছেন, জননেত্রী শেখ হাসিনা 3 বাহিনী প্রধানকে চিনতে পারলেন না, বিশেষ করে ওয়াকারকে। যে দেশে সেনাপ্রধান বিশ্বাসঘাতক হয় সে রাষ্ট্রপ্রধান টিকে থাকা মুশকিল। একজন সেনাপ্রধান ঠিকই বাছাই করতে। এটা ঠিকই বলেছে। এটা আমার ধারণা যে এত বড় ভুলটা আসলে তার সেনা প্রধান তো বাছাই তো আর শেখ হাসিনা করেননি। তিনি তো আর ক্যান্টনমেন্টে যায় ঘুরেন না, তাকে ডিজিএফআই বা পুলিশের মানে বাংলাদেশ 8টি গোয়েন্দা সংস্থা আছে, তার কাছে রিপোর্ট দেয়, সেই অনুযায়ী তারা করে, তারপর সিদ্ধান্ত নেয়। আমার ধারণা এখানে শেখ হাসিনাকে বিভ্রান্ত করা হয়েছে, কোনো সন্দেহ নেই। একটু উদাহরণ দেই, এটা আমি কালকে নাকি পরশুদিন কোথায় বললাম। শেখ হাসিনার যিনি বডিগার্ড ছিলেন তাদের একজন, তার বাপ জামাত, তার মা জামাত, তার বাপ পাকিস্তানে ছিল, তার বাপ তার মা প্রকাশ্য জামাত করে, তার ছেলে শেখ হাসিনা বডিগার্ড কিভাবে হয় বলেন আপনি? সবচেয়ে মজার বিষয়, সেই বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি, আমি বিশ্বাস করি নাই প্রথমে, গিয়ে দেখি জামাত করলো তার বাড়িতে সব ইন্ডিয়ান জিনিস, সবকিছু যা আপনি বাসায় গিয়ে ঢুকেই দেখবেন সব ইন্ডিয়ান জিনিস। তাহলে শেখ হাসিনার বডিগার্ড যদি, সেনাপ্রধান তো অনেক বড় ব্যাপার, তার বডিগার্ড গুলো তো আরো রিস্কি, তাদের তো সবকিছু ডিজিএফআই রিপোর্ট থাকে। যার বাপ জামাত, যার মা জামাত, যার ভাই জামাত, সেই ছেলেটা কিভাবে শেখ হাসিনার বডিগার্ড হয়? বরং বেশি ছিল, এটাই তো বেশি। আমি বিশ্বাস করিনি। আমাদের পরিবার, আমার পরিবারের একজন লোক আমাকে বলেছিল এই তথ্য আমি বহু জায়গায় দিয়েছি, আওয়ামী লীগের লোকের বিশ্বাস করে দেবেন। আমরা ওই যে এর আগে একজন লিখেছিল যে আওয়ামী লীগের মিডিয়া নাই কেন, একজন লিখেছেন আরে ভাই মিডিয়া তো ছিল, সব শালা তো অভিনয় করেছে, কাউকে চিনা যায় না। তিনি চমৎকার বলেছেন, তিনি ঠিকই বলেছেন যে সব ছিল, সব অভিনয় করেছে, এমনকি অভিনয় শিল্পীরা অভিনয় করেছে। এই যে দেখেন আপনার যে আরে ময়মনসিংহ এর আর কি বয়াতি, কদ্দুস বয়াতি লক্ষ লক্ষ টাকা নিল শেখ হাসিনার কাছে চিকিৎসার কথা বলে, কি আপনারা নিল, কত শিল্পী তখন বঙ্গবন্ধুর ভক্ত হয়ে গেল, শেখ হাসিনার ভক্ত হয়ে গেল। ভাইরে ভাই, রবীন ভাইয়ের সাথে, ভাইরে ভাই, মুক্তিযুদ্ধের বই গাড়ি আমরা করে কত লস, রবীন ভাই লসে, কিস্তির টাকা দিতে পারে না, গাড়ির টাকা দিতে পারে না কিস্তির, কত সমস্যা। আমাদের খাওয়ার টাকা কোনো সময় আমাদের হাওলাত করে নিতে হইতো, কিন্তু আমাদের কোনোদিনই সরকারের একটা টাকা কোনদিন সহযোগিতা করেনি। কোন আওয়ামী লীগের বড় নেতা এসে বলে না এক কাপ চা, কিন্তু আমরা দেখছি যারা জামাত করে তাদের শুধুমাত্র আওয়ামী লীগের সামসামিক তাদের 5-8 কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধু নিবেদিত হবে সারা দেশে বই নিয়ে ঘুরতাম, বঙ্গবন্ধুর বই গাড়ি নিয়ে, কিন্তু আমাদের একটা ছবি তুলতে দিত না, তাদের সেলফি নিতে দিত না, শরম পাইতো, আমাদের সাথে সেলফি তুলতে ইজ্জত চলে যায়। তারা ভাবছে আমরা না বইয়ের দোকানদার, বই সব কি পারে, এটা সেলসম্যানের সাথে ছবি তুলবে। দুইটা ছিল আমাদের আদর্শিক প্রচার, আমরা চেয়েছিলাম। কারণ রবীন ভাই যদি 2-3 জন লোক রাখে, প্রত্যেকের বেতন দিতে হবে 30,000, কোথায় পাবে রবীন ভাই বেতন? তার নিজেরই অফিস ভাড়া দিতে পারে না, গাড়ির কিস্তি দিতে পারে না, তার স্টাফের বেতন দিতে পারে না প্রেসের, তাহলে আমাদের কেমনে দিবে? 30,000 করে দিলে মানে মিনিমাম আমার তো ঘর ভাড়াই 35,000 টাকা, আমার কিভাবে টাকা দিবে? আমরা লামসাম ভাবে আমরা চলতাম আদর্শিক প্রচারের জন্য, আমরা থাকতাম, আমি যুবরাজ সহ আরো কেউ থাকতাম আমরা। আপনি তো যুবরাজকে চিনেন, আমাকে তো আরো কয়েকজন ছিল, নামটা এই মতো মনে নেই। আমরা তো যাইতাম, আমরা রবীন ভাই শুধু আমরা খাইতাম, আমাদের গাড়ি ভাড়া দিত আর খাইতাম, আমরা শুধু খাওয়া দাম আর গাড়ি ভাড়া। আমরা এই একজন আপনাকে জানতে চেয়েছেন দেশের স্বাধীনতা কিভাবে ফিরে পেতে পারি। আমার মনে হয় মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই। আমার মনে হচ্ছে বাংলাদেশে সে 71-এর মতো পরিস্থিতি বিরাজ করবে। আমরা শুধু 71 শুনেছি গল্প, এইবার আমরা 71-এর মতো একটা কিছু আমাদের করতে হবে, বিকল্প বোধহয় নাই। আর আমি তো বলেই দিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে এই স্বাধীনতা বিরোধীদের মুখোমুখি হতেই হবে। বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, আওয়ামী লীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ, সবাইকে মুখোমুখি হতেই হবে। আমার কেন যেন মনে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন তাদের আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সহ এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোর সাথে এই যে আমার ভাবির পোলা জামাত, বিএনপি, হেফাজত,
চামড়া নাই, এমনকি মোল্লা মিলিটারি মুখোমুখি হতেই হবে, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। আপনি ঠিকই বলেছেন, একজন নওয়াব সিরাজের আত্মীয়ঘাতক সেনাবাহিনী ছিল। আসলে আসলে ওয়াকার জননেত্রী শেখ হাসিনার কতটুকু কাছের আত্মীয় প্রচার যদিও চলে, কেউ কিন্তু আমাকে বলে নাই যে তার সরাসরি আত্মীয়, অনেক দূরের আত্মীয় রে ভাই, অনেক দূরের আত্মীয়, দূরের অনেক দূরের আত্মীয়। আত্মীয়। শুনেন, মুসলমানদের একটা সুবিধা আছে, মানে কেউ যদি আপনার গোষ্ঠীতে বিয়ে করে সবাই আপনার আত্মীয় হয়ে যাবে। এরকম দূরের আমারও অনেক আত্মীয় আছে ভাই। আমিও যদি ক্ষমতায় যাবো না, তখন দেখবেন আমার কত আত্মীয় বাড়াই পড়বে। আমি যদি ক্ষমতা পাই, কখনো আমার আত্মীয় দেখবেন অভাব নাই। এখন কিন্তু একটা হারিকেন লাইট খুঁজে পাই না, কিন্তু তখন দেখবেন যে আমার আত্মীয়র অভাব নাই, পত্রিকায় আসবে, আমার আত্মীয়রও দেখবেন সব জায়গায় পাওয়া যাবে। তখন পুরো পুরো জামালপুরে আমার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যাবে, বরিশালে পাওয়া যাবে, কুমিল্লায় পাওয়া যাবে। এখন আমার বাড়িতে আমি আমার আত্মীয় খুঁজে পাই। এটাই দুনিয়ার নিয়ম ভাই, ক্ষমতায় থাকলে। এখানে বলছেন ফরিদে প্লিজ টক অ্যাবাউট উই নিড অ্যান এক্সাইল গভর্নমেন্ট হু নিড অ্যানাদার অফ। চমৎকার একটা কথা, এটা তো আমি আগে বলেছিলাম যে যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি আসবেন, আমি বলেছিলাম যে আওয়ামী লীগকে একটি এক্সাইল গভর্নমেন্ট ঘোষণা করা উচিত, ফর্ম করে এক্সাইল গভর্নমেন্ট তৈরি করে, কারণ এটা আমাদের গভর্নমেন্ট, এই ভাবির পোলাদের গভর্নমেন্ট, জামাতে বিএনপির গভর্নমেন্ট, এটা আমাদের দেশের গভর্নমেন্ট না, এটা পূর্ব পাকিস্তানের গভর্নমেন্ট। তাই আমরা গভর্নমেন্ট ঘোষণা করতেই পারি, করা যেতেই পারে। আমি আপনার সাথে একমত, এটা আমি বছর খানিক আগেই বলে ফেলেছিলাম যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে একটা এক্সাইল গভর্নমেন্ট ফর্ম করা উচিত। আমি বলেছিলাম প্রবাসী সরকার গঠন করা উচিত। আমি বলেছি যে অবশ্যই একটা বিপ্লবী প্রবাসী সরকার, প্রবাসী সরকার তো 71 ছিল, এইবার নাম দিতে হবে বিপ্লবী প্রবাসী সরকার, বিপ্লবী বাংলাদেশ প্রবাসী সরকার নাম দিয়ে আমাদের মাঠে নামতে হবে, কাজ করতে হবে, সরকার ঘোষণা করে দিতে হবে। কিন্তু যেহেতু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বর আসছে, তাহলে মনে হয় যে তার চেয়ে বড় কাজ, কারণ এখন সরাসরি আমরা মুখোমুখি, তিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবে, আমরাও ডিসেম্বরে নিজেদের আত্মপ্রকাশ করব, আমরাও যেখানেই থাকি, আমরাও বাংলা মাঠ জমিনে আমরা বের হয়ে আসবো। এবং আমরা না আর্মি ক্যান্টনমেন্টে যায় না কেন ভাই? 30 তারিখ পর্যন্ত তো এই মোতায়েনটা ছিল, 30 তারিখে গেল কি না আমরা তো জানি না সেটা। আপনাকে বলেছিলাম, আমি যখন এগুলো বলেছেন আপনারা, আপনার চ্যানেলে, অন্য চ্যানেলে, আমার চ্যানেলে বলেছি, লিখেছি, আর্মি কখনো যাবে না রে ভাই। শ্বশুর বাড়ি খাওয়ার, বালুর চরে হাগা, এত আরামের বিষয় কেউ ছাড়তে সহজে ঘর জামাই এলাকা ছাড়তে চায়, শ্বশুর বাড়ি ছাড়তে চায়? হ্যাঁ, তারপরে যদি ঘর জামাইটা লাঠিয়াল হয়, তো আরো ছাড়বে না। এরা তো লাঠিয়াল ঘর জামাই, সহজে তো ছাড়বে না। এরা সহজে যাবে, ঘেটি ধরে বিদায় করতে হবে, ঘেটি ধরে বিদায় করতে হবে। কমরেড শাহ আলম নামে একজন লোক ছিলেন, তাকে পাট শাহ আলম নামে ছিল। খালেদা জিয়া, তার শেখ হাসিনা এবং বামপন্থী নেতারা মিলে মিটিং করতেছিল। এরশাদ বলতেছে, দেখেন, তারা বলছিল যে পদত্যাগ আমি কেমনে করবো, আমি তখন প্রেসিডেন্ট, এরশাদ বলছিল। তখন কেউ আর বিকল্প খুঁজে পান, এরশাদের কিভাবে দিবে, নির্বাচন করে সরাবে নাকি এমনি সরবে? তখন পাট শাহ আলম বলছিলেন, ওই মিটিং এ এরশাদও ছিলেন, বলছেন আপনি যেমনি আসছেন অমনি চলে গেলেই তো হয়, যেমনি কাজ করছেন অমনি নামেন। ঠিক আছে, এদের এরকম, এদের যেভাবে আসছে ওইভাবে ঘেটি ধরে বিদায় করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে এরা। এবং এই শাহ আলম কি সিপিবি না ওয়ার্কার্স পার্টির? উনি পাট শাহ আলম বোধ হয় সিপিপি ছিল না, ওয়ার্কার্স পার্টি এমন হয়, গলায় দিয়েছে আমার এই ভাবির পোলারা। এখন স্লোগান দিলে কাউকে বিশ্বাস করা যাবে না, এই প্রতারণা। এখন নামুক না দেখি, এখন আমার ভাবির পোলারা মিছিল মিটিং করুক, দেখি কয়জন লোক পায়, কারণ তাদের পাট পারে। এরা যদি এখন কোরআন গলায় বাঁধতে ঘুরে, তারপরে তো লোকজন এদের সাথে কোরআন, বেদ, বাইবেল তিনটে একবারে। হ্যাঁ, না আপনার সাথে একমত না, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ফিরে যাবে না, মানে যাবে, যেতে বাধ্য হবে। আপনি ঠিকই বলেছেন, অর্ধেক ঠিক আছে, ফিরে যাবে না, ওটা আমিও বলেছি, ক্যান্টনমেন্টে ফেরত যাবে না। আপনি যেটা বলছেন ওটা আমিও বলেছি, এটা তাদের বাটপারি। জনগণ তাদের ঝেঁটিয়ে বিদায় করবে, জনস্রোতে, জনগণের মিছিলের ঢেউয়ে, এই ওয়াকার মোয়াকার এগুলো সব চলে যাবে। তো এরা চেষ্টা করবে মোল্লাদের দিয়ে একটা ভেজাল করার চেষ্টা করবে। আওয়ামী লীগের সাথে মোল্লাদের ফাইনাল একটা সংঘর্ষ করার চেষ্টা করবে মিলিটারিরা। কিন্তু এবার মোল্লা মিলিটারি 71-এ যদি মোল্লারা পরাজিত হয়, পাকিস্তানি মিলিটারি পরাজিত হয়, এইবার তো বাংলাদেশি মোল্লা মিলিটারি এরাও পরাজিত হবে, কোনো সন্দেহ। তো মুখোমুখি হবে, এটা শুনে। আর যেটা আপনি শিরোনামে দেখালেন যে এরা স্লোগান তখন বলেছিল, বৈষম্যের ঠাঁই নাই বঙ্গবন্ধুর বাংলায়, লাল সবুজের পতাকায় বঙ্গবন্ধু কি মুজিব তোমায় দেখা যায়। তারপর বলছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এখন ওই বাটপাড়ার এই স্লোগান দেয়, তোমার আমার ঠিকানা মক্কা মদিনা। এদের বাটপাড়ি আমরা জানি, এই বাটপাড়ি আমরা সোজা করবো, জনগণ এদের প্রতিরোধ করবে। খুব বেশি দিন নাই, জনগণের মুখোমুখি হইতে হবে, হিসাব দিতে হবে। প্রতারকদের কেউ ছাড়বে না, এই প্রতারকদের শাস্তি বাংলার জমিনে হবেই। যারা বঙ্গবন্ধুর বাংলায়
বৈষম্যের ঠাঁই নাই বলে রাজাকারদের কবর দেওয়ার কথা বলে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের কবর দিচ্ছে। মুক্তিযোদ্ধার কবরে আগুন আর 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 রাজাকার আলবদরদের জন্য শোক প্রস্তাব। বাংলাদেশের জনগণ এগুলো মনে রেখেছে এবং এগুলো পই পই করে হিসাব নেব, পাই পাই করে হিসাব নেব। কারো মুরত নাই এটা ঠেকাবে। পৃথিবীর কোন শক্তি এই সমস্ত বাটপা রাজাকার আলবদরদের চেলাচামুন্ডরা বাংলাদেশের সাথে যে প্রতারণা করেছে, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা, সঙ্গীত, শিল্প, সাহিত্য যে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো আমরা ছাড়বো না। বাংলাদেশের জনগণ ছাড়বে না। আমরা মুখোমুখি হবই তাদের, তারাও আমাদের। এম জামান রাসেল তিনি বলছেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপ্লবী সরকার প্রয়োজন, যা সকল সংশোধনী বাদ দিয়ে ৭২ সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত। অবশ্যই এই লড়াই আমাদের আগেও ছিল, আমরা বরাবরই বলেছি। গণজাগরণ মঞ্চে আমরা বারবার বলতাম যে ৭২ সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে। এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। আমার ধারণা আগামীতে আওয়ামী লীগ ৭২ সংবিধান দিয়েই দেশ চালাবে, কারণ তারা বুঝতে পেরেছে যে সাপ বিচ্ছুকে যতই আপনি দুধ কলা খাওয়ান, তারা আওয়ামী লীগের পক্ষে থাকবে না, দেশের পক্ষে থাকবে না। সুতরাং এইবার যা ছিল তাই, ওই ৭২ সংবিধানে দেশ চলবে। ওই যে ৫০১ নম্বর মৌলবীর মতো একজনের পর একজন নিয়ে নিয়ে ঘুরতেছে আর কি, বিষয়টা এরকম। আর বোরকা তো খুব সুন্দর একটা অস্ত্র। বোরকা তো এই ড্রাগ পাচার, তারপর নারী ঘটিত দেহ ব্যবসার জন্য বোরকা খুব উত্তম জায়গা, যাতে কেউ বুঝতে না পারে, সেই জন্য এটা ব্যবহার করা হচ্ছে। সন্ত্রাসের কাজে বোরকা ব্যবহার, তারপরে দেহ ব্যবসায় বোরকা ব্যবহার, আত্মগোপনে বোরকা ব্যবহার, খুব ভালো একটা ব্যবসায়, খারাপ না। এবং এই কান্দপট্টিটা তুলে দিল, তখন আমরা রিপোর্ট করছিলাম ওখানকার যারা ছিল এরা কিন্তু বিভিন্ন আবাসিক হোটেলে চলে গেছে। মগবাজার মোড় থেকে বিভিন্ন জায়গায় আবাসিক হোটেল গুলো তারা চলে গেছিল। হ্যাঁ, এরা তো শুনেন কেসকি বান্দির পোলাদের সে আলাদা, যে নাই যারে মানে যার কাছে বিচার দেওয়া হয়েছে, ওর পেট এত পারলো কেমনি, আর গাল এত পারলো কেমনি, ওর পশ্চাৎ দেশ খুইলে আর পাশা খুইলে ময়মনসিংহে পাউরুটি হইলো কেমনি এই নাহিদের। আমরা তো তার নেতা, ইলেকশনের সময় তাদের চেহারা তো দেখেছি, এখনো তো তাদের চেহারা দেখতেছি যে তারা কি করতেছে। তবে এরা তো এইখানেই না, শুধু তারা আরো কত কিছু করেছে। মিডিয়ার স্বাধীনতা নাই, ভায়োলেন্স করবে, মব করবে, সন্ত্রাস করবে, এই ভয়ে মানুষ প্রকাশ করে না। কত আকাম কুকাম এদের প্রকাশ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, দেখতে পারবেন কত কিছু প্রকাশ হবে। জি জি জি, আমরা তো ভাবছিলাম আমার নবী রাসূল বানাবে, এখন দেখি লাভ ভাই আল্লাহ বানায় হালাইছে। আরে এখন আবু সাইদের আল্লাহ বানায় হালাইছে। যদি কেউ বলতো লাভ ভাই কিয়া মুজিব, যদি বলতো লাভ বাইক শেখ হাসিনা, যদি বলতো লাভ বাইক অন্য কারো নাম, তাহলে এখন কাফের মতো চলে আসতো। লাভ বাইক আবু সাইদ, তার মানে বুঝতে পারছেন তো যে এরা কয়দিন পর, আমি তো ভাবলাম তো যে নবী রাসূল সাহাবী ঘোষণা করবে, অলি দরবেশ গাউস কত করে, বাপরে বাপ আল্লাহ ঘোষণা করে ফেলছে সাইদের। তাহলে বুঝেন এদের অবস্থা। এদের কাছে তো ধর্ম বর্ণনা নাই, এরা যা ইচ্ছা তাই করতে পারে। এরা মহাজ্ঞানী মহাজন, জুব্বা পরে দাঁড়িয়ে রেখে আপনি ইসলামের ১২টা বাজালেও সমস্যা নেই। বললাম তো, যদি কেউ বলতো লাভ বাইক জিয়া, যদি কেউ বলতো লাভ বাইক মুজিব, তাহলে এতক্ষণ ফতোয়া কয়শো ফতোয়া কয়শো ফতোয়া আসতো এর বিরুদ্ধে। কিন্তু এখন দেখবেন এর পক্ষে ফতোয়া ছিলেন। এই দেশের মানে এরা যে পূর্ব পরিকল্পিত এই ঘটনা ঘটেছে, আর এই যে অভিনয়, এ সাইদের কি হয়? এ সাইদের কিছুই হয় না, কান্দতেছে। তা কত বছর ২ বছর পরে কান্দে, বাবার ওই যে গন্ডারের মতো কেতে কুতি দিলে নাকি ৬ মাস পরে আসে, আর এরা ২ বছর পরেও কান্দে। বাপরে বাপ, নাটক। বুঝছেন, যাদের কেতে কুতি দিলে আর ২ বছর পরে হাসবে, ২ বছর পরে কান্দে। মানে কত রকম হাস্যকর ভাবে তুলে ধরতে পারে। আর এই শিবির, আর শিবির মানে কি? এরা হইলো মগা মওদুদির উম্মত, এরা তো নবীর উম্মত না। এদের আল্লাহ হইলো, এদের আল্লাহ আলাদা, এদের রসুল আলাদা, এদের কোরআন আলাদা, এদের হাদিস আলাদা, এদের সবকিছু। দেখেন না লাভ বাইক আবু সাইদ বলতেছে, মানে কখন আমরা জানতাম যে লাভ বাইকই আল্লাহ বলে, লাভ বাইক আল্লাহ এগুলো বলে জানি আমি, কিন্তু লাভ বাইক যে আবু সাইদ বলা যায় এটা প্রথম জানলাম। এই দেশে আমি একজন আর্টিকেলে লিখেছিলাম যে এই দেশে সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া হচ্ছে পাপ, অভিশাপ, বিশেষ করে বাংলাদেশে। আর আপনি ঠিকই বলেছেন, সংখ্যালঘুরা দেশের প্রেমে, দেশের টানে যায় না কেউ। আবার কেউ চিন্তা করে গেলে বিদেশ বিভূষিয়ে হয়ে কি করে খাবো এই চিন্তায় যায় না, কিন্তু সেই চিন্তা করতে গিয়ে তার সম্ভ্রম হারায়, জীবন হারায়। দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে জীবন কাটায় এই দেশে। বাংলাদেশের হিন্দুদের
অঞ্চল ভেদে বিভিন্ন গালি দেয়, যেমন আমাদের জামালপুরে গালি দেয়, মালোয়ানের বাচ্চা গালি দেয়, তাদের সকাল বিকালে এই গালি শুনতে হয়। এটা তাদের কিন্তু জেল খাটার চাইতে কম না। সংখ্যালঘুদের জন্য এই পুরো বাংলাদেশটা একটা মুক্ত জেল, উন্মুক্ত জেলখানা। সংখ্যালঘুদের জন্য পুরো বাংলাদেশটাই কয়েদখানা, উন্মুক্ত। সংখ্যালঘুদের জন্য পুরো বাংলাদেশটা হচ্ছে নরক। এটা সত্য, আমরা দেখে আসতেছি। যখন বাংলাদেশে মোটামুটি সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আমরা যখন স্কুল কলেজে পড়তাম, তখনই তাদের মালোয়ানের বাচ্চা বললে গালি দিত। তারা তৃতীয় শ্রেণীর নাগরিক ছিল। আর এখন তো এদের ঘৃণার বস্তু করা হয়েছে। ইসলাম ধর্ম শিখিয়েছে অন্যের ধর্মের মানুষকে ঘৃণা করবা, তারা কাফের। এমনকি তারা মরে গেলেও তাদের জন্য তুমি আশীর্বাদ করতে পারবা না, দোয়া করতে পারবে। মরে গেলেও তাদের ঘৃণা করতে হবে। এটা তো ইসলাম তাদের শিখায়, মুসলমানরা শিখে। আমাদের বামপন্থী হিন্দুরা তা জানে না। তারা হয়তো মনে করতে পারে তারা তো নাস্তিক, নাস্তিকদেরও ঠিক একইভাবে ঘৃণা করে মুসলমানের। মুসলমান ঘৃণা করে পশুকে, মুসলমান ঘৃণা করে প্রাণীকে। এটা তার ধর্মই তাকে শিখিয়েছে। এটা আপনি তাকে দোষতে পারবেন না, কারণ বিলিভ অ্যান্ড বিহেভিয়ার একসাথে চলে। বিলিভের সাথে বিহেভিয়ারের সম্পর্ক আছে, বিহেভিয়ারের সাথে বিলিভের সম্পর্ক আছে। বিশ্বাস এবং ব্যবহার, আচার ব্যবহার এবং বিশ্বাস দুটোর সাথে অনেক মিল আছে, একটার সাথে আরেকটা। তারা ছোটবেলা থেকেই শিখেছে হিন্দুদের ঘৃণা করতে হবে, খ্রিস্টানদের ঘৃণা করতে হবে, ইহুদিকে ঘৃণা করতে হবে, অমুসলিম রাষ্ট্রের প্রতি ঘৃণা থাকতে হবে। এমনকি মুসলমান যদি তার অন্য বিশ্বাসের হয়, যেমন মাজারপন্থী যারা মাজার না, দুই পক্ষকে তীব্রভাবে ঘৃণা করে, তাদের নিজেদেরকেই তো ঘৃণা। শিয়ারা সুন্নিকে ঘৃণা করে, সুন্নিরা শিয়াকে ঘৃণা করে। আর আপনি তো হিন্দুদের কথা বলতেছেন, তার উপর আবার নাপিত 10 টাকার জন্য অকারণে। এটা তো 10 টাকা একটা কারণ, অকারণে হিন্দুদের গালি দেয় আমি দেখেছি। অনেকেই দেশ ত্যাগ করতে চায়, কিন্তু তারা জানে না কি তাদের করতে। আমাকে শত শত মানুষ ফোন করে, দাদা কি করব, ভাই কি করব, ভাই এখন কিভাবে যাব। ইভেন যাদের টাকা নাই তাদের চিন্তা হলো যে দাদা ওইখানে যে কি করে খাবো আমি, নাগরিকত্ব দেবে, থাকতে দেবে, কাজ করতে দেবে। আবার যার টাকা আছে সে বলে ভাই টাকা কিভাবে নিয়ে যাবো, ভাই টাকা কি নিয়ে যেতে পারবো, ভাই ওই দেশে কিভাবে যাব। আমি বলছি এগুলো আপনারা চিন্তা করতে থাকেন। চিন্তা করতে করতে একদিন সকালে ঘুম থেকে ওইটা খালি পেটে, খালি পায়ে, লুঙ্গি গামছা কাঁধে নিয়ে যেরকম চলে যেতে হবে। দেখুন, শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন জাহেদুর রহমান ঢাকায় বসে, বাংলাদেশে বসে মিথ্যা কথা বলতে পারত। আজকে জাহেদুর রহমান যখন প্রধানমন্ত্রী, তখন শেখ হাসিনা বিদেশে বসেও সত্য কথা বলতে পারবে না। এটাই কি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের প্রদত্ত বাকস্বাধীনতা? আচ্ছা বলুন তো, এই যে জাহেদ যে কথাগুলো বলতো যখন আওয়ামী লীগের সরকার ক্ষমতায়, ঢাকা শহরে তার ইউটিউব চ্যানেলে এবং বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে, তাই না? সে তো তখনও টক শোতে এক বড় কথক ছিল। সে যে বলতো শেখ হাসিনাকে দিল্লি দাসী কিংবা ভারত একটা ছেঁচড় দেশ, এগুলো কি শুধু আপনার রাজনৈতিক কথাবার্তা? দিল্লি দাসী, ছেঁচড় দেশ। হ্যাঁ, ছেঁচড় দেশ শেখ হাসিনাকে বলতো না, বাট শেখ হাসিনাকে কেন্দ্র করেই তো বলতো। আমি যত কথা আজ পর্যন্ত বলেছি ইউটিউবে, কখনো কি এই ধরনের দুটো শব্দ দিয়ে বিষোদ্গার করেছি? ছেঁচড় দেশ, দিল্লি দাসী, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেসব লোকজন বিদেশ থেকে কথা বলে, হ্যাঁ তাদের দুই একজন অবুঝ অবোধ আছে, তারা বিভিন্ন জনকে গালি দেয়, তারেক রহমানকেও অশোভন কথা বলে, কিংবা যাই হোক, যেসব কথা আসলে আমি মনে করি যে বলার প্রয়োজন নাই। যে কোনো ইয়েতে, যে কোনো ধরনের প্রতিবাদে, বিক্ষোভে, আপনার অ্যাক্টিভিজমে গালি না দিয়েও করা যায়, দেয়। কিন্তু বেশিরভাগ কিন্তু দেখবেন
এরা সভ্য মানুষ, তাও বিদেশে বসে আছে। বাংলাদেশে বসে থাকলে তো সবারই কল্লা ফেলে দিত, যে অবস্থা দেখা যাচ্ছে। জাহেদ যে বলেছে ছেচর দেশ, সেটা তো ভাই একটা পুরো মিথ্যা কথা। আপনি যদি মনে করেন কোনো একটা দেশ ছেচর, কোনো কারণে যদি আপনার মনে হতে পারে, তাহলে পৃথিবীর সব দেশ কোনো না কোনো ক্ষেত্রে ছেচর দেশ। যদি এইরকম হয়, পৃথিবীর প্রতিটা দেশেরই একটা অবস্থা আছে ছেচর দেশ, তাহলে ভারতকে আলাদা করে ছেচর দেশ বলা তো এটা মিথ্যা হয়ে যায়, কারণ বাকি সবগুলোই তো ছেচর। আবার যখন বলে শেখ হাসিনাকে দিল্লি দাসী, সেটা তো ছিল পুরোপুরি মিথ্যা। শেখ হাসিনা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্কের জন্য যে আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেটা হয়ে গেছে শেখ হাসিনা দিল্লি দাসী তার জন্য। আর বাংলাদেশের মানুষ এটা শুনে আনন্দ পেয়েছে যে জাহেদ দিল্লি দাসী বলতে পারছে। আপনি চীন আর ইয়ের মধ্যে যান, চীন ভিয়েতনাম। চীন ভিয়েতনাম ইদানিং অনেক অর্থনৈতিক কোঅপারেশন করছে। ভিয়েতনাম মনে করে দক্ষিণ চীন সাগরে তার অনেক জমি, অনেক কিছু চীন দখল করে রেখেছে। এটা মনে করার পর ভিয়েতনাম আর চীন যদি দৃঢ় এবং ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে পারে, ভারত বাংলাদেশের মধ্যে যে দুই একটা দ্বিপাক্ষিক অসুবিধা আছে, আমি তো এগুলো সমস্যা মনে করি না। কি কোন তিনটা জিনিস দেখাতে পারবে যে জন্য বলা হয় যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে? একটা হলো বাণিজ্য বৈষম্য, এগুলো নিয়ে এখানে কথা বলবো না, যা উদাহরণগুলো দেখায়। বাণিজ্য বৈষম্য, তারপরে আপনার নদ নদীর পানি বন্টন, সীমান্তে হত্যা। এই সমস্যাগুলো পৃথিবীর কোন দুটি দেশের মধ্যে নাই রে ভাই? ভিয়েতনাম যদি মনে করে তার অঞ্চল, তার দ্বীপ, তার সাগর চীন দখল করে রেখেছে, তারপরে সে চীনের সাথে বাণিজ্য করতে পারে। ভারত কি আমাদের কোনো জায়গা দখল করে রেখেছে? ভারত যদি আজকে পার্বত্য চট্টগ্রাম দখল করে রাখতো, তারপরে যদি আমরা ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক করতাম, তাহলে বলা যেত যে না, শেখ হাসিনা দিল্লি দাসী। সেটা কি হয়েছে? আর একই কথা না, ভারত ভিয়েতনাম যদি মনে করে তার একটা অঞ্চল দখল করে রেখেছে চীন, তারপরেও ব্যবসা করে, সেটা কি কিভাবে আপনি বলবেন কেন তারা ব্যবসা করে? তাহলে ভিয়েতনামের সরকারগুলা কি বেইজিং দাসী বা দাস? ভারত বাংলাদেশের কোনো অঞ্চল দখল রেখেছিল না, তারপরেও শেখ হাসিনা স্বাভাবিক সম্পর্ক করলে শেখ হাসিনা দিল্লি দাসী হয়। এটা মিথ্যা কথা না? শুধু তো মিথ্যা না, মিথ্যা হলে তো কোনো সমস্যা ছিল না। এ তো জঘন্য বিষোদ্গার। জাহেদ ঢাকায় বসে বসে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায়, তখন এই কথাগুলো বলেছে এবং তার বাক স্বাধীনতা কেউ হরণ করে নাই। আজকে শেখ হাসিনা যখন বিদেশে বসে কি বলেছেন, উনি বাংলাদেশে আসবেন বলেছেন। এটার জন্যই তো কালকে জাহেদ বলছে যে হ্যাঁ, এখন তার বক্তব্য বন্ধ করে দেওয়ার জন্য সাংবাদিকদের বলেছে না, আদালতের রেফারেন্স দিয়েছে না। আচ্ছা বলুন তো, ইউনূস যেসব আদালত গ্রহণ করেছে, ইউনূস যেসব আদালত তৈরি করেছে, পৃথিবীতে কারো চোখে, বিএনপির চোখে, এমনকি জাহেদের চোখেও সেই আদালতের আসলে কোনো বৈধতা আছে?
শেখ হাসিনাকে সেই আদালত ফাঁসি দিয়েছে। তারা নাকি শত শত চিঠি লিখেছে দিল্লিকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো শেখ হাসিনা দেশে আসবে এই কথা বললে কেন তার বক্তব্য বন্ধ করতে হবে? ওদের তো খুশি হওয়া উচিত, বলা উচিত যে আমরা তো এটাই চাচ্ছি, আমরা চিঠি দিয়ে করতে পারিনি, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারিনি, উনি এখন স্বইচ্ছা আসতে চাচ্ছেন। বা বলতে পারে যে দিল্লি দাসীটা এখন স্বইচ্ছা আসতে চাচ্ছে, আসো আসো, এইটাই তো বলে। জঙ্গিরা কিন্তু তাই বলে, তাই না? আমি যখন ফেসবুকে কোনো পোস্ট দেই বা আমাদের সহযোদ্ধারা যখন ফেসবুকে কোনো পোস্ট দেয় শেখ হাসিনা আসবে বলে, বাংলাদেশের চরমপন্থী জঙ্গি যারা জুলাই উত্থান করে তারা কি বলে? তারা একটা ছবি দিয়ে বলে আসো আসো, ডাক দেয় না? খলিল রহমান যখন দিল্লি গিয়েছিল সে বলেছে না সাংবাদিকদের যে আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি। এখন শেখ হাসিনা আসবে, এটার জন্য তো ওদের প্রাণ খুলে হাসা উচিত, আনন্দ করা উচিত, নৃত্য করা উচিত যে শেখ হাসিনাকে ফাঁসি দেয়া গেল, দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। অবশ্য আমার আজকের কথার উদ্দেশ্যটা সেটা না। উদ্দেশ্য হলো যে পার্থক্যটা বোঝানো আপনাদেরকে, যে জাহেদ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাহেদ তো এখন প্রধানমন্ত্রী, তাই না? জাহেদ দিল্লিতে গিয়ে দিল্লি কাণ্ড করে আসে, হ্যাঁ, জাহেদ দিল্লিকে বিষোদ্গার করবে ছেচর দেশ বলে। দিল্লি জাহেদের পাসপোর্ট চেক করতে পারবে না, তার কূটনৈতিক পাসপোর্ট নাই, সেটা গেল, কিন্তু সাধারণ পাসপোর্ট নিয়ে চোরের মতো প্রবেশ করার চেষ্টা করেছে ভিসা স্টিকার নিয়ে। ভিসা স্টিকার কোনোভাবেই জাহেদ কিন্তু পায় না। আপনাদেরকে এটা আবার বলে দেই যে জাহেদ যে কাণ্ড করেছে, জাহেদ যদি ইউনুসের মতো ইয়েও হতো, মানে কি বলে, ইউনুসের মতো নোবেল প্রাইজ উইনারও হতো, জাহেদ কিন্তু ভিসা স্টিকার পায় না। নোবেল প্রাইজ পেতে পারে জাহেদ যে পজিশনে আছে, কিন্তু ভিসা স্টিকারের যে বৈশিষ্ট্য দেওয়ার যে যোগ্যতা থাকলে দেয়া যায়, অর্থাৎ কারো বিরুদ্ধে বিষোদ্গার না করা, মিথ্যা প্রপাগান্ডা না করা, সেটা তো জাহেদ যোগ্যতা হারিয়েছে। তাহলে জাহেদের এটা চোরের মতো হলো প্রবেশ করাটা। জাহেদ দিল্লির বিরুদ্ধে বিষোদ্গার করে চোরের মতো ভারতে প্রবেশ করতে যাইবে, ভারত তাকে জিজ্ঞেসও করতে পারবে না। এইটা জাহেদের বাক স্বাধীনতা, তার আত্মসম্মান স্বাধীনতা। শেখ হাসিনাকে দিল্লি দাসী বলবে, অত্যন্ত বেজলেস। আমার মূল দেখেন, আমি যেই কারণে ইউটিউব করি, বন্ধুরা আপনারা এই জিনিসগুলো একটু ভাববেন। আমি ইউটিউব তো করি বাংলাদেশের 24-এর জঙ্গি উত্থানকালে যেসব মিথ্যা হয়েছে, সেই মিথ্যাগুলা যে মিথ্যা, এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এটা কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য। জাহেদ শেখ হাসিনাকে দিল্লি দাসী বলেছে, এটার কোনো বেসিস নাই। এটা বাংলাদেশের 8 কোটি মানুষ নয়, 20 কোটি মানুষও বিশ্বাস করলে এটার বেসিস নাই। সেজন্য আমি আপনাকে ভিয়েতনামের উদাহরণটা দেখালাম। ভিয়েতনাম মনে করে তার যেটা টেরিটোরিয়াল অংশ সেটা চীন দখল করে রেখেছে। তারপরও চীনের সাথে ভিয়েতনাম অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। বাংলাদেশের কোনো অঞ্চল দিল্লি দখল করে নেই, সেখানে শেখ হাসিনা দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক করলে কেন শেখ হাসিনা দিল্লি দাসী হয়ে যাবে? আমার এই প্রশ্নের উত্তর আপনারা যদি বাংলাদেশের 18 কোটি মানুষ, প্রথম কথা দেখেন আমি প্রশ্নটাতে কোনো মিথ্যা কথা বলেছি কিনা, আর যদি মিথ্যা কথা না বলে থাকি, আপনারা সবাইকে নিয়োগ দেন না যারা 2024-এ জঙ্গি উত্থান করেছে, সবাইকে নিয়োগ দিয়ে প্রশ্নটা করেন যে এই যে একটা উদাহরণ দিলাম, এখানে শেখ হাসিনা কিভাবে দিল্লি দাসী হয়? সেই মিথ্যাটা জাহেদ বলেছে না? এবং তারেক রহমান সাহেব এগুলো আপনার অ্যালাউ করছেন। তারেক রহমান সাহেবের যারা সমর্থক, তারা বলেন যে না, তারেক রহমান অনেক কিছু উন্নতি করেছেন, এই করছেন সেই করছেন, তিনি গণতন্ত্র নিয়ে আসছেন। আরে ভাই, জাহেদের মতো ছেলেকে প্রধানমন্ত্রী, প্রক্সি প্রধানমন্ত্রী বানিয়ে রেখে এটা সম্ভব? হ্যাঁ,
হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আছেন, তারেক রহমান সাহেবকে হেল্প করেন। অন্তত সালাউদ্দিন সাহেবকে তো আমরা এত কষ্টিক, এত 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 জাহেদের মতো কল্পনা করি না। তিনি তাও ননও। কিন্তু 24-এর এই যে জাহেদ ছেলেটা, ও নাকি নাস্তিক ইত্যাদি ইত্যাদি আমি শুনেছি, অবশ্যই না, জামাত জঙ্গিদের মতো না। সে তাহলে পাকিস্তানি সেকুলার। দেখেন, কোন বিচারবোধ একেবারে জঙ্গিদের মতো, যে সে ভারতকে বিষোদ্গার করবে, ভারতকে মিথ্যা বলবে, হ্যাঁ, চোরের মতো ভারতে প্রবেশ করবে, ভারত তাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এই যে মনের দাবিগুলা, এই যে মানে অন্যের অধিকারে এই ধরনের দাবি, এটা কিন্তু শুধু বাংলাদেশের ইসলামিক জঙ্গিগুলা করে। তো জাহেদের থেকে এই জঙ্গিদের পার্থক্যটা কোথায়? আসলে জিনিসটা দেখেন, যখন একটা মুক্তিযুদ্ধপন্থী সরকার থাকে, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী হওয়া মানেই ইনহেরেন্টলি আপনি গণতান্ত্রিক। ফলে শেখ হাসিনার আমলে জাহেদ যা ভোগ করছে, যে স্বাধীনতা, জাহেদের আমলে শেখ হাসিনা সেটা পেতে পারে না। এবং এটা শুধু শেখ হাসিনার একার সমস্যা নয়, এটা আজকে বাংলাদেশের যারা যারা এই সরকারগুলোকে সমর্থন করছেন তাদের সবার সমস্যা। তাদের সবার বাক স্বাধীনতার একই অবস্থা, কিন্তু আপনারা টের পাচ্ছেন না। আপনারা নিজেরাই তো বাক স্বাধীনতা কি বোঝেন না। সেই জন্য আপনারা তারেক রহমানের সরকারকে বাক স্বাধীনতা দিচ্ছে বলে অনেকে প্রশংসা করতে পারে। আপনারা যদি মূর্খ হন, এই ধরনের সরকার তো সেগুলো হরণ করবেই, এবং বাংলাদেশ সেদিকে যাচ্ছে। আরেকটা যে কথা বলেছিলাম, দেখেন, আমি কিন্তু তারেক রহমানের সরকারকেও সম্মান করে কথা বলি, প্রধানমন্ত্রীকে সম্মান করে কথা বলি, খালেদা জিয়াকে সম্মান করে কথা বলি, কারণ সম্মানটা তারা ডিজার্ভ করেন। কেন ডিজার্ভ করেন জানেন? আপনার দৃষ্টিতে তারা পলিটিক্যালি আপনার অপোনেন্ট, এটা হতে পারে। হ্যাঁ, তারা, আমি তো এটাও বলি যে খালেদা জিয়া, তারেক রহমান মুক্তিযুদ্ধের চেতনা তারা বোঝেন না, মানেনও না। সেটা স্বইচ্ছায় হতে পারে, অনিচ্ছায় হতে পারে, কিন্তু তাদের পেছনে তো ভাই বড় একটা জনসমর্থন আছে। যাদের এত বড় জনসমর্থন আছে, তাদেরকে জাহেদরা যেভাবে শেখ হাসিনাকে উলঙ্গ হয়ে গালি দিত, সেইভাবে গালি দেওয়া যায় না। আমার পক্ষে সম্ভব নয় বিএনপিকে যত মানুষ সমর্থন করে তাদের বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা। সেই বাস্তবতা কিন্তু 72 সালে ছিল, 2026 সালে নাই। বাংলাদেশকে আমাদের গঠন করতে হলে বিএনপিকে নিয়েই করতে হবে। কিন্তু স্বাধীনতা বিরোধী জঙ্গি জামাত, অন্তত তাদেরকে তো আমরা বাদ দিতে হবে, কারণ তারা এই দেশের একমাত্র কোর এনিমি। তাদের ব্যাপারে কিন্তু সম্মান দেখানোর কোনো জায়গা নেই। জাহেদের ব্যাপারে আমার সম্মান দেখানোর কোনো জায়গা নেই। আমি জাহেদকে অসম্মান করব বলে জাহেদ শেখ হাসিনাকে দিল্লি দাসী বলে গালি দিবে? আচ্ছা বলেন তো, জাহেদ ছেলেটার হাইট কত, ওয়েট কত, লেন্থ কত, দাঁত কয়টা, চুল ছাড়া এই ছেলেটার আর কিছু বড় আছে? আর গলার বিষ ছাড়া, অন্তরের বিষ ছাড়া, চুল আর অন্তরের বিষ ছাড়া এই ছেলেটার আর কোনো কিছু কি সাইজ মতো আছে? ওর এই সাইজ দিয়ে শেখ হাসিনাকে দিল্লি দাসী বলা যায়? আমি যদি কানাডাতে অত্যন্ত নিরাপদ দূরত্বে থেকে তারেক রহমানকে সম্মান করতে পারি, খালেদা জিয়াকে সম্মান করতে পারি, আমি তো চাইলে খালেদা জিয়া তারেক রহমানের মতো ওইভাবে তারেক রহমানের উপর চড়া হতে পারি যেভাবে, এবং অনেক কথা বলার আছে। কিন্তু জাহেদ যেভাবে শেখ হাসিনার উপর চড়া হয়েছিল, কিন্তু আমি হব না। দেখেন, আমি ভদ্রতায় বিশ্বাস করি। এই জাহেদরা বিষে বিশ্বাস করে। এই জাহেদ এবং তার স্বগোত্রীয়রা মিথ্যায় বিশ্বাস করে, অপপ্রচার করে মিথ্যার উপর। জাহেদ, পিনাকি এরা তো সব একসাথে অপপ্রচার করেছিল মিথ্যার উপর। আজকে আবার তারা একটু জামাত বিএনপিতে ভাগ হয়ে গিয়েছে। সত্য বলারও কিন্তু আপনার কোথায়, কখন, কোন মাত্রায় বলবেন সেটার এক ধরনের আপনার
যদি আপনার সত্যিকারের একটা বিবেক থাকে, সেও আপনাকে ডিকটেট করবে। জাহেদ, তুমি বাবা শোনো, কালকে তোমার ওই সাংবাদিক সম্মেলন আমি দেখেছি, যেখানে তুমি এগুলো বলেছো, তোমার মুখে তো হাসি নাই বাবা। তোমাকে যারা জ্ঞানী মনে করে, তোমার কিছু জ্ঞান বুদ্ধি আছে, মানে আমি বলছি না তুমি বেকুব, তোমার একটা ইন্টেলেকচুয়াল প্রপেনসিটি আছে, শিওর আছে, না থাকলে তো এগুলো করতে পারে না কেউ। কিন্তু যেই বিষ তোমার বুকে, যেই বিষ তোমার কণ্ঠে, যার জন্য সবাই তোমাকে কষা ডাকে, তোমার যে সাইজ, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতার জোরে তুমি ক্ষমতায়িত প্রধানমন্ত্রী হয়ে গেছো। আমার কথাগুলোর উত্তর দিতে পারবে? তুমি দিতে পারবা? তোমার আব্বুরা দিতে পারবে? বলো তো, একটা কথা মিথ্যা বলেছি আজকে, এই যে এতক্ষণ কতক্ষণ কথা বললাম, 18 মিনিট, একটা কথা মিথ্যা বলেছি? সত্য কথা হলো, তারেক রহমানের সরকার, বিএনপি, জামাত, এই সরকারগুলো আসলে বাক স্বাধীনতাটা বোঝেই না। আমি ধরে নিলাম যে তারেক রহমান সাহেবের বাক স্বাধীনতা দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু উনি যেই ধারার রাজনীতিটা করেন, সেই ধারার রাজনীতিতে আসলে বাক স্বাধীনতা বোঝা সম্ভব নয়। হয় তারা বুঝতে চাইবেন না, অথবা বোঝা সম্ভব নয়। হতে পারে এই জাহেদ, তারেক রহমান তারা মিলে অনেক কিছু করবে, অনেক কিছু বন্ধ করে দিবে, শেখ হাসিনার বক্তব্য বন্ধ করে দিবে, অনেক আমাদের বক্তব্য বন্ধ করে দিতে পারেন। কিভাবে দিবে? পারবেন না। কৌশলগুলো তো আপনারাই শিখিয়েছেন। জাহেদরা, পিনাকিরা আমাদেরকে শিখিয়েছে কিভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে হয়। তারা যদি মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে পারে, আমরা সত্য কথাগুলোও বলতে পারবো। শেখ হাসিনা তার কথা বলতে পারবে। দেখেন নাই, 92টা আন্তর্জাতিক পেপারে শেখ হাসিনার খবর হয়েছে ওই বক্তব্যের। বাংলাদেশে তো কেউ খবর প্রচার করে নাই। আসলে শেখ হাসিনার খবর তো বাংলাদেশে প্রচারই করে না। জাহেদ যে আহ্বানটা জানিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করে, ও তো প্রচারই করে না। ওরা আগেই কিন্তু সেই জায়গায় নিজেরা নিজেদেরকে দিয়ে বসে আছে। শেখ হাসিনার পক্ষে এখন বাংলাদেশে কোনো মিডিয়া আছে? জাহেদ তো একটা অবান্তর আহ্বান জানিয়েছে। তবে বন্ধুরা, আপনারা দুটো পরিস্থিতি তুলনা করুন এবং যথাসম্ভব পারুন আমার এই কথাগুলো একটু বাংলাদেশের মানুষের কানে কানে পৌঁছে দিন। যদি আপনারা মনে করেন যে আমি সত্য কথা বলি, আমি যে কোনো ডিবেট করি সত্যের উপর, মিথ্যা, গুজব, অপপ্রচার, এগুলো কিন্তু আমি করতে আসি নাই। সেটা আমার পক্ষে মানায়ও না। আমার শিক্ষা বলুন, আমার যা কিছু, আমি মানুষ হিসাবে সেখানে আসলে মিথ্যা, গুজব, অপপ্রচার দিয়ে আমি কিছু করতে পারবো না। আর তাছাড়া সত্যই তো সুন্দর, এবং সত্য কিন্তু চূড়ান্তভাবে বিজয়ী লাভ করে। আমরা যারা শেখ হাসিনার সৈনিক, আমরা কিন্তু সত্যের পক্ষে আছি। আমাদের বিজয় আসবে, আপনারা এই নিয়ে হতাশ হবেন না। কিন্তু এই যে জাহেদরা যে মিথ্যা কথাগুলো বলে, সেগুলো বোঝার চেষ্টা করুন এবং সেগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করুন। আবেগ, গালাগালি, গুজব, মিথ্যা, এগুলো দিয়ে খণ্ডন করলে না, সেটা আপনি বেশি মানুষের হৃদয় ছুঁতে পারবেন না। কারণ সবাই তো আপনার আবেগের কথা শুনতে বসে নেই। ধন্যবাদ বন্ধু। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে। এই সফর নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন, আবার কেউ সফরের দৃশ্যমান অর্থনৈতিক অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন। তারেক রহমানের 4 দিনের সফরে $1,000 কোটি কোনো ঋণ ঘোষণা হয়নি, নতুন কোনো মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি, তিস্তা মেগা প্রকল্পে অর্থায়নের আশ্বাসও মেলেনি। প্রশ্ন হলো, বাংলাদেশের জন্য অতি জরুরি এসব চাওয়া পূরণ হলো না কেন? কেন বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বা আর্থিক প্রতিশ্রুতি মিলল না? কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনা প্রেসিডেন্টের এক প্রস্তাবেই ঝুলে গেছে অনেক কিছু। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা
CMBEC প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। সূত্রগুলো বলছে, চীনের প্রস্তাবিত এই করিডোরটি বাংলাদেশের জন্য এক বিশাল দ্বিমুখী তলোয়ারের মতো। বাংলাদেশ সরকারের অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল রাখির মতো। চীনের এই প্রস্তাবে রাজি হলে শুধু প্রতিবেশী ভারত নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ এবং কোয়াডের শক্তিশালী দেশগুলোর সাথে দীর্ঘ মেয়াদে কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি বাড়তে পারে। একই কারণে গত প্রায় 1 বছর ধরে চীন থেকে 20টি জেটেন যুদ্ধ বিমান কিনবো করেও আগাতে পারছে না বাংলাদেশ। প্রশ্ন হলো, ভূ রাজনীতির বেড়াজাল ভেদ করে আদৌ চীনকে করিডোর দিতে পারবে কি বাংলাদেশ? আর সেটি যদি চীন না পায়, তাহলে চীন কি বাংলাদেশের চাওগুলো পূরণ করবে? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের সম্পর্ককে সর্বোচ্চ কূটনৈতিক কাঠামোয় উন্নীত করা, মিয়ানমার হয়ে নতুন অর্থনৈতিক করিডোরের আলোচনা, প্রথমবারের মতো 2+2 নিরাপত্তার সংলাপ, তিস্তা প্রকল্পে অর্থায়ন, GDI এর যোগদান এবং 17টি সমঝোতা, সব মিলিয়ে সফরের সবচেয়ে বড় অর্জনগুলো দৃশ্যমান অবকাঠামোর চেয়ে অনেক বেশি কৌশলগত। তবে বাংলাদেশের প্রত্যাশা ছিল তিস্তা মেগা প্রকল্পে অর্থায়ন আর ঋণ প্রাপ্তি। দুটোর কোনোটি এই সফরে আসেনি। উল্টো চীনের প্রেসিডেন্ট বহু আগে মরে যাওয়া চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বা CMBEC প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন, যেটি বাংলাদেশের জন্য আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি বাড়াচ্ছে। চীন, মিয়ানমার এবং বাংলার ভৌগোলিক ও বাণিজ্যিক সংযোগের ইতিহাস শত বছরের প্রাচীন। মূলত প্রাচীন দক্ষিণ পশ্চিম সিল্ক রোড বা সাউদার্ন সিল্ক রোড এর একটি ঐতিহাসিক ধারাবাহিকতা। এই ঐতিহাসিক সংযোগকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ শুরু হয় 1990 দশকের শেষ ভাগে। 1999 সালে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে 4টি দেশ, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের প্রতিনিধিরা প্রথমবারের মতো মিলিত হন। এই উদ্যোগটি কুনমিং ইনিশিয়েটিভ নামে আত্মপ্রকাশ করে। 1.5 দশক ধরে বার্ষিক আলোচনার পর 2013 সালে চীনের তৎকালীন প্রিমিয়ার লি খুসিয়াংয়ের ভারত সফরের সময় এই উদ্যোগটি এক নতুন গতি লাভ করেছিল এবং 4 দেশের সরকার একে একটি রাষ্ট্রীয় বা ট্র্যাক 1 অর্থনৈতিক করিডোর হিসেবে স্বীকৃতি দেয়, যা বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCIMEC নামে পরিচিতি পায়। 2013 সালের ডিসেম্বর মাসে কুনমিংয়ে অনুষ্ঠিত প্রথম যৌথ স্টাডি গ্রুপের সভায় 2800 কিলোমিটার দীর্ঘ একটি সুনির্দিষ্ট সড়ক ও রেল সংযোগের রূপরেখা তৈরি করা হয়, যা চীনের কুনমিং থেকে শুরু করে মিয়ানমারের লাসিও ও মান্দালা এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম হয়ে ভারতের কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল। এর জন্য 2013 সালের ফেব্রুয়ারিতে কলকাতা ঢাকা কুনমিং কার র্যালি অনুষ্ঠিত হয়। কিন্তু কুনমিং উদ্যোগ থেকে BCIM অর্থনৈতিক করিডোরে রূপান্তরের পর এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যে অর্থনৈতিক আশাবাদের সৃষ্টি হয়েছিল তা দীর্ঘস্থায়ী হতে পারেনি। ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এবং চীনের বৈশ্বিক কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা এই আঞ্চলিক সংযোগকে শুরুতেই নষ্ট করে দিয়েছিল। 2013 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন তার বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI ঘোষণা করেন, তখন বেজিং BCIM করিডোরটিকে BRI এর অন্যতম প্রধান 6টি স্থল করিডোরের অন্তর্ভুক্ত করে নেয়। ভারতের নীতি নির্ধারকেরা মনে করেন BCIM মূলত একটি উপ আঞ্চলিক ও পারস্পরিক বাণিজ্যিক প্রকল্প ছিল, কিন্তু চীন একে তার একক বৈশ্বিক ভূকৌশলগত প্রকল্প BRI এর অংশ বানিয়ে এর মূল চরিত্রই বদলে দিয়েছিল। ফলস্বরূপ ভারত ধীরে ধীরে BCIM করিডোর থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। 2019 সালে বেজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামের যৌথ ইশতেহারে চীনের রাষ্ট্রীয় নথিপত্র থেকে BCIM এর নাম আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়, যা এই 4 দেশীয় সংযোগ প্রকল্পের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। প্রশ্ন হলো, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন কেন আবার করিডোর প্রস্তাবটি বাংলাদেশের কাছে উত্থাপন করলো? এর উত্তর লুকিয়ে আছে চীনের বৈশ্বিক ভূকৌশল এবং জ্বালানি নিরাপত্তার জটিল সমীকরণে। চীনের জ্বালানি নিরাপত্তার সবচেয়ে দুর্বলতম স্থান হলো সিঙ্গাপুরের অদূরে অবস্থিত সংকীর্ণ মালাক্কা প্রণালী। চীনের আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 80% এই মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে। বেইজিং এর সামরিক নীতি নির্ধারকেরা আশঙ্কা করেন, তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের কোনো সরাসরি সামরিক সংঘাত তৈরি হয়, তবে মার্কিন নৌবাহিনী এবং তার কোয়াড মিত্ররা অতি সহজেই মালাক্কা প্রণালী অবরুদ্ধ করে চীনের সম্পূর্ণ জ্বালানি সরবরাহ লাইন বন্ধ করে দিতে পারে।
এই অবরুদ্ধ অবস্থা বা মালাক্কা সংকট থেকে মুক্তির একমাত্র উপায় হলো এমন এক বিকল্প পথ তৈরি করা যা মালাক্কা প্রণালীকে সম্পূর্ণ এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরের জলসীমায় প্রবেশাধিকার দেবে। সিএমবিএসি বা চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এই ক্ষেত্রে চীনের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত এবং লজিস্টিক্যালি সবচেয়ে সাশ্রয়ী স্থলপথ হিসেবে কাজ করবে। তাছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং মাদাই দ্বীপে ইতিমধ্যে চীনের একটি অত্যন্ত সক্রিয় জ্বালানি টার্মিনাল ও 770 কিলোমিটার দীর্ঘ গ্যাস ও তেল পাইপলাইন রয়েছে, যা সরাসরি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের সাথে যুক্ত। 2013 সাল থেকে এই পাইপলাইনটি নিয়মিতভাবে চীনের প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল সরবরাহ করে আসছে এবং এটি চীনের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ব্যাকআপ হিসেবে কাজ করছে। কিন্তু মিয়ানমারের তীব্র অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এই পাইপলাইনের নিরাপত্তাকে বড় ধরনের হুমকিতে ফেলেছে। চীন যদি মিয়ানমার হয়ে এই সংযোগটি বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক ও রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে পারে, তবে তা কিয়াকফিউ ভিত্তিক করিডোরটিকে একটি বহুমাত্রিক এবং তুলনামূলকভাবে নিরাপদ নেটওয়ার্কে পরিণত করবে। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের কাছে ভবিষ্যৎ ভূ রাজনীতি বিবেচনায় চীনের সবচেয়ে বড় স্বার্থ হয়ে দাঁড়াচ্ছে এই করিডোর, কারণ তাতে চীনের ইউনান প্রদেশের অবহেলিত অর্থনীতির বিকাশ হবে। চীনের প্রস্তাবিত এই ত্রিদেশীয় করিডোরটি কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমার সীমান্তের রুইলি শহর পর্যন্ত বিস্তৃত। রুইলি সীমান্ত অতিক্রম করে এই করিডোর মিয়ানমারের লাসিও এবং দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র মান্দালয় পৌঁছাবে। মান্দালয়কে এই করিডোরের প্রধান হাব বা সংযোগ স্থল হিসেবে বিবেচনা করা হয়। মান্দালয় থেকে করিডোরের প্রধান শাখাটি দক্ষিণ পশ্চিমে মোড় নিয়ে রাখাইন রাজ্যের কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সাথে যুক্ত হবে। অন্য একটি শাখা মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন পর্যন্ত যাবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু বা সীমান্ত শহরগুলো থেকে এই নেটওয়ার্কটি সরাসরি বাংলাদেশের কক্সবাজার জেলার ঘুমদুম সীমান্তের সাথে সড়ক পথে যুক্ত হবে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ 2000 থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন তৈরি করেছে এবং ঘুমদুম সীমান্ত পর্যন্ত 4 লেনের আধুনিক হাইওয়ে নির্মাণের কাজ আংশিক শেষ করেছিল। এই করিডোর বাস্তবায়িত হলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সড়ক নেটওয়ার্ক সরাসরি কক্সবাজার ও চট্টগ্রামের মিরসরাই ও মোংলা বন্দরের সাথে সড়ক ও রেলপথে সংযুক্ত হয়ে যাবে। কিন্তু চীনের এই করিডোর প্রস্তাবের অর্থনৈতিক ও তাত্ত্বিক যুক্তি যতই শক্তিশালী হোক না কেন, মিয়ানমারের বর্তমান ভূখণ্ডগত বাস্তবতা এবং অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি একে একটি সুদূর পরাহত ও প্রায় অসম্ভব প্রকল্পে পরিণত করেছে। প্রস্তাবিত করিডোরটি মিয়ানমারের যে রাখাইন রাজ্যের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, সেই রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকা এখন জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সম্পূর্ণ নিয়ন্ত্রণে। 2025 সালের জানুয়ারিতে আরাকান আর্মি রাখাইন রাজ্যের অ্যান টাউনশিপে অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর ওয়েস্টার্ন রিজিওনাল কমান্ড সদর দপ্তর দখল করে নেয়। এই অ্যান টাউনশিপে অবস্থিত চীন মিয়ানমার তেল ও গ্যাস পাইপলাইনের প্রধান নিয়ন্ত্রণ ও পাম্পিং স্টেশন। এর ফলে বেইজিং এর সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত জ্বালানি লাইফলাইনটি এখন একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে গেছে। যদিও আরাকান আর্মি চীনের এই তেল ও গ্যাস পাইপলাইন এবং অন্যান্য চীনা অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে, তবুও একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত যুদ্ধ কবলিত অঞ্চলের উপর দিয়ে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ট্রানজিট পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের যুদ্ধাবস্থায় কোনো আন্তর্জাতিক পরিবহন করিডোর স্থাপন করা হলে তা নিয়মিতভাবে নাশকতা ও আক্রমণের শিকার হতে পারে, যা বিমা খরচ এবং পণ্যের নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা ও বেজিং এর সম্পর্ককে চীন বাংলাদেশ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার ইন দ্য নিউ এরা বা যৌথ ভাগ্যের অংশীদারে উন্নীত করার প্রস্তাব দেন এবং এর অধীনে মিয়ানমার বাংলাদেশ করিডোরটি গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন, তখন বাংলাদেশের পক্ষ থেকে এতে তাৎক্ষণিকভাবে সম্মতি দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন চীনের প্রস্তাবে সায় দিলে বাংলাদেশ সরাসরি বেশ কিছু শক্তিশালী দেশের রোশনারে পড়ে যাবে। প্রথমত, বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক ট্রানজিটের একটি বড় অংশ ভারতের উপর নির্ভরশীল। এছাড়া আছে পশ্চিমা দেশগুলোর অসন্তুষ্টি ও মার্কিন ওয়ার চাপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেদিন চীন সফরে যাবেন, সেদিনই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দফায় দফায় বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকা, যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূত।
বাংলাদেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় ক্রেতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ডিক্সটেনসন সরাসরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক ও কৌশলগত উপস্থিতি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশকে চীনার সমরাস্ত্রের বিকল্প হিসেবে মার্কিন ও পশ্চিমা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব দিয়েছেন এবং চীনের সাথে খুব বেশি সংবেদনশীল কৌশলগত জোটে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। এই অবস্থায় চীনকে সরাসরি করিডোর সুবিধা দিলে তা বাংলাদেশকে মার্কিন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং কোয়াড জোটের শত্রুতে পরিণত করতে পারে। বিশ্লেষকরা মনে করেন, চীনের ঋণের ফাঁদে পা দিয়ে অতীতে সর্বশান্ত হওয়ার রেকর্ড আছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর নির্মাণে চীনা ঋণ পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত 99 বছরের জন্য বন্দরটি চীনের কাছে হস্তান্তর করতে হয়েছে, যা শ্রীলঙ্কার সার্বভৌমত্বকে খর্ব করেছে। একইভাবে পাকিস্তানের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে এসে তীব্র নিরাপত্তা সংকট, ঋণের বোঝা এবং ধীরগতির মুখে পড়েছে। মিয়ানমার নিজেও চীনের ঋণে কিয়াকফিউ বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে, যার কোনো অর্থনৈতিক সুবিধা এখনো দৃশ্যমান নাই। তাছাড়া রাখাইন রাজ্যে চলমান অস্থিরতা এবং আরাকান আর্মির সাথে মিয়ানমার জান্তার যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, তবে সেই অস্থিতিশীলতা এই করিডোরের মাধ্যমে সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারে। ট্রানজিট রুট চালু হলে মিয়ানমারের সীমান্ত দিয়ে ইয়াবা ও আইসের মতো মাদক চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের নেটওয়ার্ক বাংলাদেশে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশ সরকার চীন বনাম পশ্চিমাদের এই কূটনৈতিক দ্বন্দ্ব সামাল দিতে গিয়ে কি সিদ্ধান্ত নেয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। 2017 সালে যখন লক্ষ লক্ষ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিল, তখন পুরো পৃথিবী এই ঘটনাকে দেখেছিল মূলত একটা মানবিক বিপর্যয় হিসেবে। নারী শিশুর দীর্ঘ সারি, পোড়া গ্রাম, নদী পেরিয়ে আসা মানুষের আর্তনাদ, সব কিছুই ছিল মানবতার বিবেককে নাড়া দেওয়ার মতো। বাংলাদেশও সেই সময় অসাধারণ মানবিকতার পরিচয় দিয়েছিল, সীমান্ত খুলে দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, বিশ্বজুড়ে প্রশংসা করিয়েছিল। কিন্তু ইতিহাসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, কোনো সংকট একই জায়গায় স্থির থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে সংকটের চরিত্র বদলে যায়। আজ প্রায় 1 দশক পরে রোহিঙ্গা প্রশ্নটি আর কেবল শরণার্থী প্রশ্ন নয়, এটি এখন একই সঙ্গে একটি নিরাপত্তার প্রশ্ন, এটি ভূরাজনৈতিক প্রশ্ন, এটি সীমান্ত প্রশ্ন, একটি মানবিক প্রশ্ন এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার প্রশ্ন। আমার মনে হয় আমরা এখনও অনেকেই 2017 সালের মানসিকতায় এই সংকটকে বোঝার চেষ্টা করছি, অথচ বাস্তবতা অনেক দূর এগিয়ে গেছে। একটা সময় ছিল যখন বাংলাদেশের সামনে একটাই পক্ষ ছিল, মিয়ানমার রাষ্ট্র। আর সেই সমীকরণ আর নেই। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে ক্ষমতার বাস্তবতা নাটকীয়ভাবে বদলে গেছে। রাষ্ট্রের পাশাপাশি এখন শক্তিশালী অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলো বাস্তব ক্ষমতা প্রয়োগ করছে। সীমান্তের উপারে কারা কার্যত নিয়ন্ত্রণ করছে সেটি আন্তর্জাতিক আইন যতটা নির্ধারণ করে, তার চেয়েও বেশি নির্ধারণ করছে মাঠের বাস্তবতা। এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরিবর্তন, কারণ রাষ্ট্রনীতি সবসময় মানচিত্র দেখে পরিচালিত হয় না, অনেক সময় বাস্তব ক্ষমতার বিন্যাস দেখে পরিচালিত হয়। আর যদি সীমান্তের উপরে বাস্তব কর্তৃত্ব অন্য কারো হাতে থাকে, তাহলে ঢাকা কি শুধু নেপিদোর সঙ্গেই কথা বলে সমস্যা সমাধান করতে পারবে, নাকি বাস্তবতাকে স্বীকার করে নতুন ধরনের কৌশলগত চিন্তা করতে হবে? এটা সহজ প্রশ্ন নয়, এর উত্তরও সহজ নয়, কিন্তু প্রশ্নটা এড়িয়ে যাওয়ার সুযোগও নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রোহিঙ্গা সংকটকে আমরা প্রায় সংখ্যার ভাষায় আলোচনা করি। 12 লাখ মানুষ, এত হাজার কোটি টাকা ব্যয়, এতগুলো ক্যাম্প, এত শতাংশ সহায়তা কমেছে। এসব তথ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, নীতি নির্ধারণে সংখ্যার প্রয়োজন আছে, কিন্তু সংখ্যার একটা সীমাবদ্ধতা রয়েছে। সংখ্যা মানুষের নাম জানে না, সংখ্যা কোনো শিশুর স্বপ্ন বোঝে না, সংখ্যা কোনো মায়ের উদ্বেগ ব্যাখ্যা করতে পারে না।
কক্সবাজারের ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া একটা শিশুর বয়স আজ 8-9 বছর। সে কখনো মিয়ানমার দেখেনি। তার কাছে ফিরে যাওয়া একটা স্মৃতি নয়, একটা অজানা ভূগোল। এটি শুধু একটা আবেগের বিষয় নয়, এটা ভবিষ্যৎ রাজনীতিরও বিষয়। যে প্রজন্মের কোনো রাষ্ট্র নেই, কোনো নাগরিকত্ব নেই, কোনো স্থায়ী পরিচয় নেই, তাদের সামনে যদি শুধু অনিশ্চয়তা থাকে, তাহলে সেই শূন্যস্থান কে পূরণ করবে? ইতিহাস বলে শূন্যস্থান কখনো খালি থাকে না। সেখানে কখনো অপরাধী নেটওয়ার্ক আসে, কখনো চোরাকারবারি আসে, কখনো উগ্রবাদী সংগঠন আসে, কখনো অস্ত্র ব্যবসায়ী আসে, কখনো মাদক ব্যবসায়ী আসে। অর্থাৎ মানবিক সংকট ধীরে ধীরে নিরাপত্তা সংকটে পরিণত হয়। বাংলাদেশ আজ ঠিক এই রূপান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে। আরও একটা বাস্তবতা আমাদের সামনে এসছে বলে আমার কাছে মনে হয়। বিশ্বব্যাপী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে অনেক মানুষ আবার নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছে, কিন্তু এই ফিরে যাওয়ার গল্পগুলো সবসময় সুখের নয়। অনেকেই ফিরছে ধ্বংসস্তূপে, অনেকেই ফিরছে নিরাপত্তাহীন পরিবেশে, অনেকেই ফিরছে কারণ তাদের সামনে আর কোনো বিকল্প নেই। ফিরে যাওয়া আর নিরাপদ প্রত্যাবাসন দুটো কিন্তু এক জিনিস নয়। এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। বাংলাদেশও বহু বছর ধরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কথা বলছে। সেটাই স্বাভাবিক অবস্থান, কারণ পৃথিবীর কোনো দেশই অনির্দিষ্ট সময়ের জন্য এত বড় শরণার্থী জনগোষ্ঠী বহন করতে পারে না। বাংলাদেশের মতো দেশ তো পারেই না। কিন্তু প্রত্যাবাসনের জন্য কেবল রাজনৈতিক ঘোষণাটা কিন্তু যথেষ্ট নয়। ফিরে যাওয়ার জন্যে, যাদের ফিরে যাওয়ার কথা আমরা বলছি, তাদের প্রয়োজন নিরাপত্তা, প্রয়োজন নাগরিকত্বের নিশ্চয়তা, প্রয়োজন মর্যাদার নিশ্চয়তা, প্রয়োজন আন্তর্জাতিক পর্যবেক্ষণ, প্রয়োজন আস্থার পুনর্গঠন। এই মৌলিক প্রশ্নগুলোর কোনোটি এখনো সন্তোষজনকভাবে সমাধান হয়নি, কেউই করতে পারেনি। আমরা না, মিয়ানমার না, বড় শক্তিগুলো নয়, আন্তর্জাতিক সংগঠনগুলো নয়। এবং এখানেই আন্তর্জাতিক রাজনীতির আরেকটা জটিলতা সামনে আসে। বিশ্বের বড় শক্তিগুলো সবাই রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলে, কিন্তু সবাই একই কারণে কিন্তু কথা বলে না, সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। কেউ মানবাধিকারের ভাষায় কথা বলে, কেউ আঞ্চলিক স্থিতিশীলতার ভাষায়, কেউ চীনের প্রভাবের ভাষায়, কেউ ভারত মহাসাগরের কৌশলগত বাস্তবতার ভাষায়। অর্থাৎ একই সংকটকে বিভিন্ন শক্তি বিভিন্ন চশমা দিয়ে দেখছে, ফলে সমাধানও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আদালতে মামলা চলছে, আমরা সবাই জানি সেটা। জাতিসংঘে প্রস্তাব হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন দেশ বিবৃতি দিচ্ছে, কিন্তু মাটির বাস্তবতা খুব বেশি বদলাচ্ছে না। অর্থাৎ মাঠের বাস্তবতাটা একই থাকছে। বাংলাদেশের জন্য এখানেই সবচেয়ে বড় শিক্ষাটা রয়েছে। আমাদের এমন একটা পররাষ্ট্রনীতি প্রয়োজন যার নৈতিক অবস্থান ধরে রাখবে, কিন্তু একই সঙ্গে বাস্তববাদীও হবে। কেবল আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। আবেগ দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু রাষ্ট্র কিন্তু চালানো যায় না। আবার কেবল স্বার্থ দিয়েও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসে না। রাষ্ট্রকে এই দুয়ের মধ্যে ভারসাম্যটা খুঁজে নিতে হয়। আজ বাংলাদেশের সামনে ঠিক সেই পরীক্ষায় এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি নীরব সংকট, আন্তর্জাতিক মনোযোগের অবসাদ। আমি অবসাদ শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করলাম। 2017 সালে পুরো পৃথিবী
রোহিঙ্গাদের নিয়ে কথা বলতো। আজ পৃথিবীর সামনে ইউক্রেন আছে, গাজা আছে, সুদান আছে, মধ্যপ্রাচ্য আছে। বিশ্বজুড়ে একের পর এক মানবিক সংকট তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মনোযোগটা বদলে যাচ্ছে, খুব দ্রুতই কিন্তু বদলে যাচ্ছে। দাতাদের অর্থ কমেছে, আমি আগেও খানিকটা ইঙ্গিত করেছি, উল্লেখ করেছি। বিশ্বের রাজনৈতিক অগ্রাধিকারও কিন্তু পাল্টেছে এবং পাল্টে যাচ্ছে এবং প্রতিনিয়ত পাল্টাবে। কিন্তু কক্সবাজারের বাস্তবতা তো পাল্টায়নি, শুধু ক্যামেরাটা সরে গেছে কক্সবাজার থেকে, বাংলাদেশ থেকে। এটি মানবিক রাজনীতির একটা নির্মম বাস্তবতা। বিশ্ব অনেক সময় সংকটকে নয়, সংবাদকে অনুসরণ করে। এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। আমার কাছে মনে হয়, আমি আবারও বলছি, আমার কাছে মনে হয়, আপনার ভালো লাগুক বা না লাগুক, এখন তিনটে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, সীমান্ত নিরাপত্তাকে নতুনভাবে ভাবতে হবে। শুধু কাঁটাতারের বেড়া দিয়ে নয়, গোয়েন্দা সক্ষমতা, সীমান্ত অর্থনীতি, প্রযুক্তি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ সব কিছুকে একসঙ্গে দেখতে হবে। তৃতীয়ত, কূটনীতিকে আরও বহুমাত্রিক করতে হবে। রাষ্ট্রের সঙ্গে যেমন যোগাযোগ থাকবে, তেমনি সীমান্তের বাস্তব ক্ষমতার বিন্যাস সম্পর্কেও সুস্পষ্ট বোঝাপড়া থাকতে হবে। এর অর্থ কোনো পক্ষকে স্বীকৃতি দেওয়া নয়, বরং বাস্তবতা সম্পর্কে অন্ধ না থাকা। তৃতীয়ত, মানবিক দৃষ্টিভঙ্গি হারানো যাবে না, কারণ নিরাপত্তা ও মানবতা দুটোকে একে অপরের বিপরীতে দাঁড় করানো ভুল হবে। যে রাষ্ট্র মানবিকতা হারায়, সে শেষ পর্যন্ত নিরাপত্তাও হারায়। আবার যে রাষ্ট্র নিরাপত্তাকে অবহেলা করে, সে মানবিকতার পরিবেশও ধরে রাখতে পারে না। এই দুইয়ের মধ্যে ভারসাম্যই রাষ্ট্রশিল্পের সবচেয়ে কঠিন পরীক্ষা। বাংলাদেশ সেই পরীক্ষার মধ্যেই প্রবেশ করেছে। আর একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ কেবল মিয়ানমারে নির্ধারিত হবে না, এটি নির্ধারিত হবে ভারত মহাসাগরের কৌশলগত প্রতিযোগিতা, চীন ভারত সম্পর্ক, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতি, আসিয়ানের সক্ষমতা, আন্তর্জাতিক আইনের কার্যকারিতা এবং বাংলাদেশের নিজস্ব কূটনৈতিক দক্ষতার সমন্বয়। অর্থাৎ এটি আর শুধু সীমান্তের গল্প নয়, এটি আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনের গল্প, একটি ছোট দেশের ধৈর্যের গল্প, একটি মানবিক সংকটের দীর্ঘস্থায়ী রাজনৈতিক রূপান্তরের গল্প। আর সবচেয়ে বড় কথা, এটি আমাদের রাষ্ট্রচিন্তারও পরীক্ষা। আমি বলবো অনেক বড় একটা পরীক্ষা। শেষ পর্যন্ত প্রশ্ন হয়তো খুবই সহজ, আমরা কি শুধু প্রতিদিনের ঘটনাকে অনুসরণ করব, নাকি পরিবর্তিত বাস্তবতাকে বুঝে আগামী 10 বছরের জন্য প্রস্তুতি নেব? রাষ্ট্রের সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন সে পুরনো মানচিত্র নিয়ে নতুন পৃথিবীকে করতে চায়। রোহিঙ্গা সংকট আমাদের সেই ভুল করার সুযোগ আর দিচ্ছে না। আজ সীমান্তের ওপারে শুধু মানুষ নয়, রাজনীতিও বদলেছে। আর রাজনীতি বদলে গেলে কৌশলও বদলাতে হয়। সময় এসছে বাংলাদেশ সেই পরিবর্তনকে আবেগ নয়, আত্মবিশ্বাস, দূরদর্শিতা এবং বাস্তব বোধ দিয়ে মোকাবেলা করুক। কারণ ইতিহাস আমাদের বারবার একটি কথাই শিখিয়েছে, যে রাষ্ট্র সময় মতো বাস্তবতাকে চিনতে পারে, ভবিষ্যৎ শেষ পর্যন্ত তার পক্ষেই দাঁড়ায়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।